ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার শুরু হচ্ছে অরুণাচল রাইড। মোটামুটি রেডি হয়ে গেছি। ওই 7:15-20 নাগাদ আমি স্টার্ট দেবো নিচ থেকে। আর আমাদের জার্নি হবে এখান থেকে ময়নাগুড়ি, হোটেল আশিয়ানা। ওই 610 কিলোমিটার মতো দেখাচ্ছে। হোল নাইট রাইড হবে। আবার সেই তিনজন, আমি, রানা আর হিন্দল আবার একসঙ্গে হয়েছি। তো তোমরা যারা কলকাতা থেকে শিলিগুড়ি যেতে চাও তারা মোটামুটি ব্লগটা দেখলে বুঝতে পারবে যে রাস্তার কন্ডিশন কীরকম আছে। কারণ হচ্ছে শিলিগুড়ি যেতে গেলে ফুলবাড়ি অবধি আমাদের সবারই চিন্তা থাকে ফুলবাড়ি অবধি রাস্তা কেমন আছে। তো সবই তোমাদের দেখাবো, কোথায় কী প্রবলেম আছে, রাস্তা খারাপ আছে, সব কিছু দেখাবো। আর বাইক সেট আপ আমি দুপুরবেলায় পুরো করে নিয়েছি, তোমরা দেখে নিতে পারো। পুরো প্যানিয়ার টপ বক্স সব সেট আপ করে ছেলে আবার টেস্টিং করে চলে আসলো সব ঠিকঠাক আছে কিনা। আর তারপর দুপুরবেলা একটা ঘুম মেরেছি, ঘুম টুম দিয়ে এবার বেরোবো। তো চলো নিচে গিয়ে মোটর ব্লগিং সেট আপে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে। সব রেডি হয়ে গেছে, কোল্ড স্টার্ট কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 7:14। নাম করে বেরিয়ে যাই। বলে বাবা পার্ক রেখা দুর্গা দুর্গা জয় জগন্নাথ। আসি গো, টাটা। চলো বেরিয়ে পড়লাম। জয়পুর রোড। অলরেডি গরম নেই সেরকম, হালকা ঠান্ডা আমেজ। চলো উঠে পড়লাম দমদম রোডে। তো রুট নিয়ে তোমরা মোটামুটি যারা রাইড করো তারা মোটামুটি জানো। তো যারা জানো না, যে নতুন যাবে তাদের জন্য বলে রাখি, যেদিক থেকে বেরো আমি কিন্তু কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে যাওয়াটা প্রেফার করব বড়জাগলি অবধি, কেননা বারাসাতের পরে রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ। তো নাগেরবাজার থেকে এয়ারপোর্ট থেকে 2.5 নম্বর থেকে ঢুকে যাবো হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। তারপরে ওখান থেকে একটা কানেক্টার হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট করার জন্য। তো সেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু গাড়ি যেতে পারে। তো ওখান থেকে ঢুকে নেব কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে সোজা চলে যাব কাপামোড়, কাপামোড় থেকে কাঁচাপাড়ার ভিতর দিয়ে একদম সোজা বড়জাগুলি থেকে ধরে নেব NH-12, সোজা কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, রায়গঞ্জ ধরে ডালখোলা থেকে ডান দিকে 27 ধরবো। 27 ধরে কিষানগঞ্জ হয়ে চলে যাব হচ্ছে ফুলবাড়ি থেকে ঘোষপুকুর ফ্লাইওভার, ওখান থেকে আমরা ডান দিক ঢুকে যাব ময়নাগুড়ির উদ্দেশ্যে। তাহলে এসে গেলাম হচ্ছে নাগেরবাজার। এদের বাসের অত্যাচারে কি যাবে, কালিন্দী দিয়ে ফ্লাইওভার ধরলেই ভালো তোমার। আমার আবার প্যানিয়ার আছে, তো নর্মাল যেভাবে চালাই সেভাবে চালালে আবার হবে না। যথারীতি ফেসে গেছি এয়ারপোর্টের জ্যামে, চড়ছেও না। প্রায় 7 মিনিটের জ্যাম খেলাম। আপনি গরম লেগে গেল। ঢুকে পড়েছি হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে 7:40। এই রাস্তাটা আমাদের দমদমের ভিতর দিয়ে এসে এবার এখানে মিট করে। এই রাস্তাটাকে একবার দেখতে হবে। এই সামনেই সেই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরার কানেক্টিং পয়েন্টটা আছে। এরপরে গিয়ে আমাকে একটা কাজ করতে হবে, যেটা মুড়াগাছা, যেখান থেকে আমার পার্টনার হিন্দল ইলিয়ান উঠবে, লোকেশানটা অন করে দিয়ে যেতে হবে, নাহলে আবার পেরিয়ে গেলে বেচারা রাত্রিবেলা কী করে আসবে। এই যে এখান থেকে ডান দিক ঢুকে যেতে হবে। সামনে গিয়ে আবার আমাদের নিতে হবে হচ্ছে বাঁ দিক। এখানে মোটামুটি খানিকটা রাস্তা তো খারাপ হবেই, বাঁ দিকের রাস্তা অনেকটা খারাপ আছে, কিন্তু তাও এটা ছেড়ে দিয়েছে। অনেক গাড়ি পুলিশ দেখছি এদিকে ঢুকিয়ে দিল। চলো ম্যাপ মেরে দিয়েছি, এখান থেকে 7-8 মিনিট লাগবে বলছে। এটাই মনে হচ্ছে মুড়াগাছা মোড়। এই ধরেছে, হেলমেট ছাড়া ধরেছে। হিন্দলের সঙ্গে দেখা হয়ে গেছে, ও সব পরে নিয়েছে, ওর লাগেজ কিছু নেই সেরকম, সব লাগেজ আমার মধ্যে। বলে বাবা পার্ক রেখা দুর্গা জয় জগন্নাথ। চলো এবার সামনে গিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসে উঠে পড়বো। আর এ দেখো নতুন সেট আপ করেছি, কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। এই উঠে পড়লাম আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে। ওইদিকে হিন্দল খেপে গেছে, অনেকদিন মাত্র যাচ্ছে না।
তবে এই রাস্তা খুব সাবধানে, এই দেখো দেখেছো বাবার রাস্তা, কোনো ব্যাপার নেই, আমাকে সরতে হবে। আর এরকম যখন হাইওয়ে পাবে সবসময় এই লেনটা দিয়ে যেতে চেষ্টা করবে, মাঝের যে দাগটা আছে দাগে ধরে চলতে থাকো। 8:25 বাজে আমরা এসে গেলাম হচ্ছে অচালিত টোল। চলে এসেছি কাপা মোড় এটা। তো অনেকে এই জায়গাটা ভুল করে, কাঁচরাপাড়া দেখাতাম না, কাঁচরাপাড়া লেখা থাকবে, এখান থেকে বাঁদিক ঢুকে যাবে। তো এখান থেকে ফ্লাইওভার ছেড়ে দেবে, সামনে সিগন্যাল থেকে ডান দিক ঢুকে যাবে। আমরা ধরে নিলাম কাঁচরাপাড়ার ভিতরের রাস্তা। তবে এই রাস্তায় বাম্পার থাকে, মাঝে মাঝে বাম্পার থাকে, মাঝে মাঝে বাম্পার তুলে দেয়, প্রচুর বাম্পার। চলে এসেছি NH-12 মিটিং পয়েন্ট। এখান থেকে কৃষ্ণনগর 62 কিলোমিটার। এই চলে আসলাম আমরা NH-12 বা NH-34। 8:47 বাজে। সামনে গিয়ে একটা ফ্লাইওভার বাঁ হাতে দাঁড়াবো, সেখানে আমাদের রানা স্যার আমাদের সঙ্গে জয়েন করবে অনেক দিন বাদে। চলো আমরা এবার উঠে পড়লাম NH-12। এ পরের ফ্লাইওভারে দাঁড়াবে ও। ওই তো দাঁড়িয়ে আছে, টপ বক্স লাগিয়েছে আমাদের রানার সেট আপ, ডমিনার 400 আর স্যাডেল ব্যাগ, টপ বক্স নতুন নিয়েছে ভাই, এই লক করবে মনে করে। অনেকক্ষণ চেষ্টা করে এজাজ Q8 দুজনা সাকসেসফুল হয়ে গেছি কানেক্ট করাটা। হলো 9:11 বাজে। আমরা এখান থেকে বিরোহী থেকে স্টার্ট দিচ্ছি। তবে মনে হচ্ছে আমাদের পাপ্পু দাদা বা ডিনার করতে বেশ টাইমটা 12টার মধ্যে করবো ভেবেছিলাম, সেটা মনে হয় আর হবে না। তো এই যে সামনে হচ্ছে আমাদের NH-12 ফার্স্ট টোল প্লাজা। তো কত নাম্বার টোল প্লাজা, কি টোল প্লাজা আমি কিন্তু তোমাদেরকে বলবো না, কারণ হচ্ছে টোল প্লাজা গুনে আমাদের লাভ নেই, পরিষ্কার কথা। যারা বাইকে যাবে তাদের টোল প্লাজা গুনে লাভ নেই, যারা 4 চাকায় যাবে তাদের জন্য তো মোটামুটি ম্যাপ দেখালেই দিলেই বলে দেবে কোথায় টোল আছে কোথায় টোল নেই। তো আমাদের সামনে হচ্ছে পড়বে চাকদা, তারপরে রানাঘাট, তারপরে কৃষ্ণনগর, তারপরে বেলডাঙ্গা, তারপরে বহরমপুর বাইপাস হয়ে ঢুকে যাব। আর যথারীতি রানা পিছন থেকে কাশি শুরু করে দিল খ্যাক খ্যাক করে। আর এই ইন্টারকমটাই আবার একটু বেশি পরিষ্কার শোনা যায়, তো এটা একটু চাপের ব্যাপার। তবে তোমরা যারা গ্রুপে রাইড করো বা 2-4 রাইড করো, তারা যে কোনো ইন্টারকম যেটা নিজেদের মধ্যে কথা বলতে পারবে সেরকম একটা কিনে নিও, দেখবে রাইডের মজাটাই অন্যরকম হয়ে যাবে। তো চলো এনজয় করো আমাদের রাইড। 9:23 আমরা এখন ঢুকছি হচ্ছে চাকদা। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, কন্ডিশন এখন অবধি ভালো আছে। এখন অবধি এই রানাঘাট ফ্লাইওভারগুলোই উঠছি আমরা। আমি যখন 15ই আগস্টে গেছিলাম বেশ খারাপ ছিল, হয়তো না এখন বোধহয় প্যাচ ওয়ার্ক হয়ে গেছে। আর কোনো চাপ নেই, চাপ নেবে না, চালিয়ে যাও, রাইড করে যাও, এনজয় করো ইয়োর লাইফ। তো আমরা এখন রানাঘাট ক্রস করছি। বাড়ি থেকে বেরিয়ে আমার 80 কিলোমিটার রাইড করা হয়ে গেল, আর প্রায় 2 ঘন্টা মতো রাইড করা হলো। তবে আমরা যারা রাইড করি তাদের জন্য মোটামুটি এই যে কলকাতা টু শিলিগুড়ি একটা কিন্তু বেশ বড় চ্যালেঞ্জ। তোমরা যারা ইউটিউব করো তারা দেখবে কলকাতা টু শিলিগুড়ি রাইডের ব্লগ প্রচুর ভিউ হবে, কিন্তু তারপরে ওগুলোর ভিউ হয় না। এই রাস্তাটাই সবার কাছে চ্যালেঞ্জিং, কেন কলকাতা টু শিলিগুড়ি যাওয়ার সবথেকে চ্যালেঞ্জিং জায়গা হচ্ছে কলকাতা থেকে বেরিয়ে ফুলবাড়ি অবধি। তারপর ফুলবাড়ি পরে আর সেরকম চাপ নেই। এইটুকুই রাস্তার কন্ডিশন কেমন, কতটুকু টাইম লাগতে পারে, এই আপডেটটি কিন্তু সবাই চায় এবং আমিও তোমাদেরকে দেবো। আর নাইট রাইডের কেমন অভিজ্ঞতা সেটাও তোমাদের কাছে তুলে ধরবো। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, তোমাদের সমর্থন ছাড়া কিন্তু এগুলো সম্ভব না। আর অবশ্যই কমেন্ট করো যদি কোনো সাজেশান থাকে। ভিডিও যদি খারাপ লাগে তাও করতে পারো, ভালো লাগলে কি ভালো লাগছে কি খারাপ লাগছে সব কমেন্ট করতে পারো। এখান থেকে বহরমপুর 109 কিলোমিটার, কৃষ্ণনগর 19। এই চলে গেল বাঁদিকে শান্তিপুর, আর আমরা ধরে নিলাম হচ্ছে শান্তিপুর বাইপাস। ও রাসের মেলার ভিড়,
এই রাত্রিবেলা এই একটা ঝামেলা, এত বেশি এই রেলিং দেওয়া থাকবে, অবশ্যই কিছু করার নাই, এগুলো দরকার আছে। দেখো ঢিকচিকি ঢিকচিকি হচ্ছে, ঢিকচিকি ঢিকচিকি। এই দেখো ডিজে হচ্ছে, প্যান্ডেল হয়েছে, রাসের প্যান্ডেল। এই চলে এসছি আমরা কৃষ্ণনগর, আর এখন আমাদের ঘড়িতে বাজে হচ্ছে 10:02। এই যে ডান দিকে চলে গেল কৃষ্ণনগর সিটি যাওয়ার রাস্তা, এই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, কিন্তু কোটি কোটি গাড়ি দাঁড়িয়ে আছে। ওরে বাপরে, অসম্ভব। তাহলে আমরা এখানে ঢুকলাম না, বেরিয়ে যাচ্ছি। তো সামনে আমাদের কৃষ্ণনগরে যে নদীটা আছে, নদী পার করার পরে একটা নবদ্বীপ মোড় আছে, সেখানে অনেক কটা চায়ের দোকান আছে, তো আমরা ভাবছি ওখানেই চা খাবো। তবে সামনে হচ্ছে কৃষ্ণনগর আন্ডারপাস, যেখানে মোটামুটি সারা বছর জল থাকে। দেখি এবার কি অবস্থা। ও কিছু একটা করেছে, দেখো এত লোকে কমপ্লেন করেছে এইখানটায়, তারপর ব্যারিকেড করে দিয়ে কিছু একটা ঠিক করছে, তার মানে সারা বছর জল থাকে এখানে। 10:30 বাজে, আমরা নবদ্বীপ মোড়ের একটু আগে আশেপাশেই আছি। 3 দিনের চাটা খেলাম, জল টল খেলাম, এই মিনিট 10 রেস্ট নিয়ে এখান থেকে আবার বেরিয়ে যাবো। এবার সোজা গিয়ে দাঁড়াবো আমরা পাপ্পুদা ধাবা, ওখানে আমাদের আজকে রাতের খাবার আছে। দাদা কী খাবো? মাটন? দাদা বলছে পনির খাবে। ইন্দল কী খাবে? বলছে মাটন মাটন। দেখি যাই, গিয়ে দেখি কি খাওয়া যায়। চলো আবার এখান থেকে রাইড স্টার্ট করি। চলো এখন 10:32, আমাদের চায়ের ব্রেক দিয়ে আবার বেরিয়ে পড়লাম। এরপর সামনে হচ্ছে আমাদের পলাশী, বেলডাঙা, বহরমপুর বাইপাস, তারপরে পাপ্পুদা ধাবা। এই যে হোটেল নীলাচল, বেশ বড় সড়ো হোটেল দেখছি। 10:45 আমরা উঠে পড়লাম বেতুয়াডৌরি ফ্লাইওভার। তো বেতুয়াডৌরি যে টোল প্লাজা আছে ওখানে একটু দাঁড়াতে হবে। পিছনে প্যাংলা বলছে এখন শীত লাগছে, এতক্ষণ দাঁড়ালাম, চা খেলাম, আমরা সব পরে নিলাম লাইনার। বাবু তখন হুঁশ হয়নি। 10:50 আমরা চলে আসলাম বেতুয়াডৌরি টোল প্লাজা। লরিটা পিছনে দাঁড়া, তাড়াতাড়ি করবে হিন্দোল। আমাদের এবার কিন্তু চাপ শুরু হবে। 4 লেন এখন এখানে আর নেই, মানে এই 4 লেনটা পলাশির যুদ্ধের সময় চালু হয়েছিল, যাতে ব্রিটিশরা কলকাতা থেকে মনে হয় সৈন্যগুলো তাড়াতাড়ি আসতে পারে, সেই জন্য। তো সেই তবে থেকে এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে, বুঝলে, এরকমই অবস্থা। তো এই ভাবতাব দিয়ে আমাদেরকে একটু চাপে চাপে চালাতে হবে। আমরা এন্টার করে গেলাম পলাশি। আমার পিলিয়ান রাইডার পিছনে বসে বসে আমার ঘাড় ম্যাসেজ করছে, আর সেটা দেখতে পেয়ে আমার কো রাইডার রানা চক্রবর্তী হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে। 11:26 আমরা চলে আসলাম বেলডাঙা। রাস্তা খারাপ, 180 কিলোমিটার আমাদের রাইড হয়ে গেল আমার। বেলডাঙাটা ক্রস করার পরে ভাবতা আস্তে আস্তে যা ভাবিতেছিলাম তাহাই ঘটিল, লেভেল ক্রসিং পড়েই আছে। যে ট্রেনটার কথা ভাবছিলাম সেটাই রাত্রে ট্রেনটা চলে এসছে। চাকা স্লিপ কাটতে পারে, দেখে শুনে আসবে, কিন্তু রানা ফেসে গেছে। চলো আমরা চলে এসেছি প্রায় বহরমপুর বাইপাসের কাছে। ডালখোলা 261, মালদা 135। আমরা উঠে পড়লাম বহরমপুর বাইপাস, এখন বাজে 11:40। তবে রাস্তার কন্ডিশন ভালো নেই, জানতাম। এই যে এখন কতটা খারাপ সেটা আমাদের দেখতে হবে, একটু ধরে সেই চালাতে হবে। দুর্দান্ত এনজয় হচ্ছে আমাদের রাইড। আমরা এখন গঙ্গা পার করছি, নিচ দিয়ে গঙ্গা, মানে ভাগীরথী। এই যে বহরমপুর বাইপাস ধাবা, আমার মনে হয় না ভালো কোয়ালিটি, কেন ভিড় নেই একদম। আমাদের শেষ হয়ে গেল বহরমপুর বাইপাস। তবে এই বাইপাসের অবস্থা খুব একটা ভালো না, গাড্ডা আছে, একটু দেখে শুনে আসতে হবে। রাত্রিবেলা হলে একটু চাপের ব্যাপার। এই ডান দিকে চলে গেল বহরমপুর সিটি, আর এখন বাজে হচ্ছে 11:48। 204 কিলোমিটার রাইড হয়ে গেল আমাদের রাইডে। আরেকটা টোল প্লাজা আমরা পেয়ে গেছি, আর আমরা যথারীতি কান্নিক মেরে বাদিক দিয়ে চলে যাব। প্রায় চলে এসেছি আমরা পাপ্পুদা ধাবার সামনেই। পাপ্পুদা ধাবায় ভিড় থাকবে না তাই হয়, তার মানে 11:57, প্রায় ধরো 12টা। 215 কিলোমিটার রাইড করে আমরা চলে আসলাম পাপ্পুদা ধাবা। ভিড় দেখো, জাস্ট লুক অ্যাট দ্য ভিড়। বাইকের জন্য আলাদা পার্কিং করেছে। আর আমাদের আজকে রাত্রে খাবার হচ্ছে রুটি আর চিকেন, 1 প্লেট, নেই তো? কত পিস আছে বলো? 8 পিস।
চলো এবার খাওয়া দাওয়া করি, কেমন কি টেস্ট দেখি। খেয়েছি, প্রত্যেকবারই তো ভালো টেস্ট থাকে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। পাপ্পু দাহাবা থেকে 3 জন মিলে খেলাম কত, 556 টাকা। 556 টাকা। 1 প্লেট চিকেন নিয়েছিলাম, তো দেখলেই তোমরা 8 পিস ছিল, তো লাস্টে হিন্দল খেতে পারিনি পুরোটা। আর রুটি আমরা কটা নিলাম, 10টা রুটি, সেটাও খেতে পারিনি হিন্দল। লাস্টে আমরা তিনটে করে খেয়ে নিচ্ছি। আমি ভালো খেয়েছি হচ্ছে লস্যিটা, যেটা ডন্দা খাইনি। লস্যি আমি রাত্রিবেলা লস্যি খাই না। 1:45 বাজে। তো এবার এখান থেকে আবার স্টার্ট করব। আমার সেই ফেভারিট আইরন ব্রিজে একটু দাঁড়ানোর ইচ্ছা আছে, ওখানে একটু ছবি তুলবো। তারপর ফারাক্কা ব্রিজ, মালদা, আবার ডালখোলা। চলো যেতে যেতে আবার কথা হবে। হিন্দল অটো এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এখন বাজে হচ্ছে 12:52। এই বাড়িতে সব ঘুম পাবে, স্লো হতে হতে যেতে হবে। আবার উঠে বললাম মেন রোডে। ওরা দুজন গান শুনতে শুনতে যাবে এখন, আর আমি গান গাইতে গাইতে যাব। চলো মোটামুটি এখন রাস্তা ফাঁকাই পাওয়া যাবে। চলো আমরা এসে গেছি এখন মোরগাম মোড়। বর্ধমান যাওয়ার রাস্তা বাদিক দিয়ে চলে গেল, আর আমরা যাব সোজা। 231 কিলোমিটার আমার রাইড হয়ে গেল। আমাদের বাড়ি থেকে 610 কিলোমিটার, তার মানে হাফ রাস্তা এখনও পার হয়নি। 1:18 বাজে। ভাবতে পারছো অমরপুর পার করছি, রাস্তা এরকম ফাঁকা। রাত্রে রাইড করা এই একটা মজা। চলো এসে গেছি আমরা আহিরন ব্রিজ। ভাবছিলাম এখানে ছবি তুলবো, কিন্তু অন্ধকার। দুটো ব্রিজই খোলা আছে, আর নিচ দিয়ে চলে যাচ্ছে ফিডার ক্যানেল, যেটা ভাগীরথীকে ফিড করছে। আর সামনেই হচ্ছে আমাদের ফারাক্কা। ওটা একটু দেখতে হবে যে ফারাক্কাতে জ্যাম কেমন আছে। ফারাক্কা ব্রিজের আগে কী হয়েছে গাড়িটা আবার? ও ব্রেকডাউন। পাওয়ার দেখতে হবে। পাওয়ার কোনটা? পাওয়ার সব কি E20? 15 আছে তোমরা? সব 15 তাই তো? ফুল করে দাও। 105 টাকা 58। 12 লিটার তেল ঢুকলো, 12 একটু বেশি। আর 17 লিটার ট্যাঙ্ক। কী যে দেখাই ব্যাকআপ ভগবান জানে। 2:10 বাজে। আমরা এখন ফারাক্কা ব্রিজ ঢুকছি, তার আগেই জ্যাম। ওটা পড়লাম ফারাক্কা ব্রিজ। সেই আমার পুরনো বন্ধু, আমার সমবয়সী ফারাক্কা ব্রিজ। ওই যে নতুন ব্রিজের লাইট ফাইট তো সব সেট করছে, খুব তাড়াতাড়ি চালু হবে। চলো পুরো টানা ফাঁকা আছে। সামনে একটা গাড়ি আসছে, দেখে নাও, দেখে নিয়ে আসো। শেষ হয়ে গেল ফারাক্কা ব্রিজ। আর সেই সঙ্গে আমরা দক্ষিণবঙ্গ থেকে ঢুকে পড়লাম উত্তরবঙ্গে। 295, প্রায় ধরে নাও 300 কিলোমিটার রাইড হয়ে গেল। ফারাক্কা ব্রিজ পার করে এসে দাঁড়ালাম। চায়ের ব্রেক। আমারও ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। রাস্তার ধারে সুন্দর একটা চায়ের দোকানে চা খেলাম। এবারই তো আমাদের রেস্ট বাড়বে, কিছু করার নেই। মাঝে মাঝেই স্টপেজ দিতে হবে, চা খেতে হবে, বাথরুম করতে হবে, নেশা করতে হবে। করতে করতেই আমাদের যেতে হবে। আরও অর্ধেক রাস্তা বাকি আছে। এই প্রথম দিনের রাইডটাই হচ্ছে সব থেকে বেশি চ্যালেঞ্জিং। পরে এগুলোতে অত চাপ নেই, ছোট ছোট ডিস্টেন্সে মারবো, টুকটুক করে চলে যাব। চলো আবার বেরিয়ে পড়লাম চাটা খেয়ে। আবার যেখানে ঘুম ঘুম পাবে আবার দাঁড়িয়ে পড়বো, দাঁড়িয়ে পড়ে চা খাবো। সামনে আমাদের আসছে হচ্ছে কালিয়াচক। পরিস্থিতি যদি ঘুম পাই তাহলে দাঁড়াবো। আবার চোখে মুখে জল দিলে না তো তোমরা, ওইটাই তো ভুল করলো। তোমরা এখন টোলের লাইনে যাও, আমরা পাশ দিয়ে কান্নিক মেরে বেরিয়ে যাবো। কালিয়াচক ক্রস করছি, দেখো ফাঁকা কেমন, দেখো। এইটাই কল্পনা করো দিনের বেলায় যখন আসছো কালিয়াচক পার করছি। এই রাত্রে এই একটা সুবিধা, ঘুম পাই ঠিকই, কিন্তু রাস্তাঘাট ফাঁকা পাওয়া যায়। চলো উঠে বললাম মালদা বাইপাস। 3:05 বাজে, আর আমাদের 322 কিলোমিটার রাইড হয়ে গেল। এই যে সামনে যাচ্ছে লোকনাথ, পিছনে ছিল আরও
3-4টে কি টানছে রাত্রিবেলা বাসগুলো, তাই ভাবছি বাপ রে বাপ। রানার আবার এই যে লাইটটা মনে হচ্ছে লুজ হয়েছে, এখানে একটু আলোতে দাঁড়িয়ে ব্যাপারটা দেখে নি। এইটা নেই, এ বাবা লল লল করছে, লাইটটা দিকে নেমে গেছে। এটা এই লাইটটা জ্বালাও দেখি, জ্বলছে তো, নেমে গেছে এটা। তারপরে তোমাকে এইটা টাইট দিতে হবে। স্যার এখানে দাঁড়িয়ে একটা বাথরুম করে নিই, লাইট সেট করে নিই। তো রানার লাইটে একটু প্রবলেম হয়েছিল, ফগ লাইটটা লুজ হয়ে গেছিলো আসলে বেসিক্যালি। ও নতুন ইনস্টল করেছে, তারপরে তো একটু চালানোর পরে একটু চেক করা দরকার, যে কোনো এতেই হয় এটা, ভাইব্রেশনে একটু লুজ হয়ে যায়। তো সেটা টাইট দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে গাজলের আগে টোল প্লাজা। তো আশা করছি 4টের দিকে রায়গঞ্জ পার করে যাব। ডালকলা পৌঁছাতে মোটামুটি আমাদের 4:10-20 তো বাজবেই। এই শুরু হলো রায়গঞ্জ বাইপাস, 4:10 বাজে। আর সামনে যাচ্ছে ভলভোর কালা সোনা। আর এখান থেকে ডালখোলা হচ্ছে 52 কিলোমিটার। হাওয়াতে নড়িয়ে দিচ্ছে একবারে। না, এটা ওভারটেক না করলে হবে না, ওভারটেক করতে হবে। উইন্ড ব্লাস্ট প্রচণ্ড। ডালকলা 50, শিলিগুড়ি 180, টুঙ্গি দিঘি দরকার নাই, 27 কিলোমিটার। 4:24 বাজে। আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে রায়গঞ্জ বাইপাসের উপরে। রানার খুব ঘুম পেয়েছে, আমারও ঘুম পাচ্ছে। পানিশালা বাস স্ট্যান্ড, এখানে একটা চায়ের দোকান পাওয়া গেছে, তো চা কফি খাবো। আর বেশ ভালোই ট্রেনে এসছি, চাপ নেই। কেন বেশি সকালবেলায় গিয়ে আবার হোটেল পাবো কিনা ঠিক নেই। অতএব এইবারই রেস্টটা বেশি লাগবে, ব্রেক বেশি হবে আমাদের। চলো এখানে একটু কফি টফি খেয়ে আবার এখান থেকে স্টার্ট দেবো। ও লাভলি 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 লাভলি। এই ব্রিজটার জন্যই তো আটকে ছিল রেল লাইনের উপরে। সকাল হব করছে, 5:18 বাজে। সামনে আমাদের হচ্ছে পূর্ণিয়া মোড় বা ডালখোলা। ওখান থেকে আমরা ডান দিকে ঢুকে যাব আর ধরে নেব NH 27, কিষানগঞ্জ 33, শিলিগুড়ি 132। চলে আসলাম পূর্ণিয়া মোড়। এখান থেকে আমরা ঢুকে যাব হচ্ছে ডান দিক। তবে এইবার হচ্ছে সব থেকে চাপের ব্যাপার, রাস্তা খারাপ। কতটা কি রাস্তা খারাপ না ভালো সামনে গেলেই বুঝতে পারবো। আর এখান থেকে আমরা উঠে পড়লাম NH 27। ওইদিকে রাস্তাটা ভালো। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের এই চত্বরটা 27টা, এই যে লেনটা দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে বিহারের মধ্যে পড়ে। আর ওইদিকে লেনটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে। তো ওইদিকে রাস্তাটা কোয়ালিটি কিন্তু অনেক বেটার। বুঝে পাই না, তো দুটো রাস্তায় তো সেন্টারের রাস্তা। এখন মোটামুটি পূর্ণিয়া মোড় থেকে আমরা প্রায় 5-7 কিলোমিটার চলে এসেছি। রাস্তার কন্ডিশন কিন্তু ঠিকই আছে এখনও অবধি। তবে কিষানগঞ্জের ওইখানটাই খারাপ আছে সেটুকু জানি। শুভ সকাল হয়ে গেছে, আমাদের ঘড়িতে বাজে 5:40। এখন অবধি যেটা দেখলাম পূর্ণিয়া মোড়ের পর থেকে রাস্তা খুব একটা খারাপ নেই, ভালোই আছে বাইকের ক্ষেত্রে। এদিক ওদিক করে বেশ ট্রেনেই আসা যাচ্ছে, প্রায় 80, 90, 100 টানতে পারছি। যারা বলে যে উফ কি চরম খারাপ রাস্তা যদি বলে, তাহলে আমি বলবো যে একটুখানি এরকম খারাপ রাস্তা না থাকলে কি করে হবে।
চলো, রানা বলছে একটু দাঁড়াতে। তো এখান থেকে দেখে নিই আমাদের রাস্তা কত দূর কি আছে। ইসলামপুর এখান থেকে 30 কিলোমিটার, কিষানগঞ্জ 1 কিলোমিটার কিষানগঞ্জ। চলো এখানে একটু রেস্ট দিই। আর আমাদের বেশি দূর নেই, 200 কিলোমিটারের কম আছে। ওই দিক দিয়ে সূর্যি মামা উঁকি মারছে। এখন বাজারে 6:12। আবার আমরা বেরিয়ে পড়লাম। তবে কিষানগঞ্জের পর থেকে রাস্তাটা খারাপ আছে যেটুকু শুনলাম। এই মোটামুটি রাস্তা খারাপ শুরু হলো মনে হচ্ছে। ন্যাশনাল হাইওয়ের উপর বাম্পার কী করে হয় ভগবান জানে। এই হচ্ছে কিষানগঞ্জ, 475 কিলোমিটার আমার বাড়ি থেকে। দেখো রাস্তা, আরে বাবা। গুয়াহাটি 553, শিলিগুড়ি একদম 100। এই যে বাঁদিকে হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। ওই যে সূর্যি মামা উঠে পড়েছে। আমরা এসে গেলাম ইসলামপুর বাইপাস। 6:36 বাজে। ওই হিন্দলে ঘুম পাচ্ছে বলছে। ইসলামপুর বাইপাসটা শেষ করে দাঁড়াই তাহলে। হিন্দল 5 কিলোমিটার পরে দাঁড়াচ্ছি। তবে ইসলামপুর বাইপাসের অবস্থা বহরমপুর বাইপাসের মতোই। তবে আমাদের এই রাস্তায় যতগুলো বাইপাস দিয়ে আসলাম তার মধ্যে সবথেকে ভালো হচ্ছে রায়গঞ্জ বাইপাস, ডালখোলা বাইপাস, তারপরে মালদা বাইপাস, মানে 1 নম্বর থেকে নিচের দিকে। তারপরে হচ্ছে বহরমপুর বাইপাস, না তার আগে ইসলামপুর বাইপাসটা। বহরমপুর বাইপাসের অবস্থা আরও খারাপ। এই যে সূর্যের ছটাটা পড়ছে না চোখে, এবার ঘুমের টানটা আসছে। আমারও আসছে টান, মিথ্যা কথা বলে লাভ নেই। এই শেষ হয়ে গেল ইসলামপুর বাইপাস। আমরা একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়াবো। আমাদের এখান থেকে 104 কিলোমিটার আছে হোটেল। ম্যাপটা অন করে নিয়েছি, দেখাচ্ছে 2 ঘন্টা 1 মিনিট, 2 ঘন্টা। ওই দেখো দুইদিকে চা বাগান শুরু হয়ে গেছে সুন্দরভাবে। প্রচণ্ড ঘুম পাচ্ছিল, জোরে জোরে গান করেছি, চিল্লামিল্লি করলাম, সবাইকে গালাগাল করলাম, একটু ঘুমটা ভেঙে গেল। আর আমাদের 78 কিলোমিটার আছে এখান থেকে, আর দেখাচ্ছে 1 ঘন্টা 24 মিনিট। চলো তেল ভরে নি। এমন তেল ভরেছে মাথা অবধি চলে এসছে, ও খেয়াল করেনি, ভর ভর করে চলে এসছে। এবার টিস্যু পেপার দিয়ে আমরা তেলটাকে বের করছি। ওই তো অনেক কমে এসছে। কত কিছু হয় চলতে চলতে। ভালো যেটা গন্ধ শুকে না, তারপর ঘুমটা উঠে যাবে। ঘোষপুকুর বাইপাসে চলে এসেছি। যারা শিলিগুড়ি যাবে তারা বাঁদিক, ওই যে বাগডোগরা ওদিক দিয়ে যেতে হয় শিলিগুড়ি। তো আমরা যেহেতু ময়নাগুড়ি যাব, ঘোষপুকুর বাইপাস ধরে নিলাম। এখন এখান থেকে আমাদের 70 কিলোমিটার যেতে হবে। রোমান্টিক রাস্তা দিয়ে আমরা রাইড করে যাব। আর এদিকে দুদিকে চা বাগান, দুর্দান্ত রাস্তা। এবার হোয়াট এ ভিউ। রাস্তাটা একটু খারাপ কিন্তু দুর্দান্ত রাস্তা, মানে ভিউ চারিদিকে। 12 ঘন্টা রাইড হয়ে গেল। 12 ঘন্টা একটু বেশি হয়েছে, 564 কিলোমিটার। মানে 12 ঘন্টায় মোটামুটি আমরা 550 কিলোমিটার এসেছি। এখন ঘুমটা আমার কেটে গেছে, মানে সিনিক রাস্তা দিয়ে যাচ্ছি, তো ঘুম পাবে কী করে। হালকা পাহাড়ের দেখা যদি পেতাম তাহলে আরও ভালো লাগতো। কাহা গয়ে হাম यूं ही साथ साथ चलते। ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। আমরা চলে আসলাম মহানন্দা ব্যারেজে। জল অল্পই জল আছে। এবার কিন্তু রাস্তা খারাপ থাকার কথা। এই যে বিখ্যাত রাস্তা চলে আসলাম। বছরের পর বছর ধরে একই অবস্থায় পড়ে আছে রাস্তাটা। ওরে বাবা রে,
এইটাই চাপের ব্যাপার। বাবারে বাবারে বাবারে, ধুলোয় মাখামাখি হয়ে গেল। ও ঢেউ খেলছে। ও আহা আহা, আমাদের ডান দিক যেতে হবে, বুঝলে? এখান থেকে একটা রাস্তা আছে, বাংলাদেশ যায়, সোজা গেলে বাংলাদেশ যাওয়ার রাস্তা। আমরা নিয়ে নিলাম লেফট। তো আজকে অগণিত টোলের মধ্যে আরেকটা অন্যতম টোলে আমরা চলে এসেছি। 37 কিলোমিটার আছে এখান থেকে। তো আমরা টোলে কান্নিক মেরে বেরিয়ে যাব। চায়ের দোকান দেখতে হবে। আমাদের এখনো আছে হচ্ছে 36 কিলোমিটার। এখানে একটু চা খেলাম। তো জনগণ বলছে এবারে এক টানা মারবে, দেখা যাক কতটা মারতে পারে। রাস্তা তো খুবই সুন্দর রাস্তা, এনজয় করার মতো রাস্তা, রাইড এনজয় করার মতো। কিন্তু টায়ার্ড শরীর, ঘুম পাচ্ছে, চিন্তা নেই, আর বেশি দূর নেই, তো টেনে দেওয়া যাবে। চলো, আমাদের সামনে হচ্ছে তিস্তা ব্যারেজ। আমার 612 কিলোমিটার রাইড হয়ে গেল। 9টা 8 বাজে। রাস্তা তো দুর্দান্ত, কোনো কথা হবে না, পুরো মাখনের মতো রাস্তা। চলো আমরা উঠে পড়লাম তিস্তা ব্যারেজ। হ্যাঁ, জল অনেক কম। বাহ, চলো মোটামুটি হোটেলের কাছাকাছি চলে এসেছি আমরা। ডান দিকে দেখে নিয়েছি হোটেলটা। এখান থেকে আমরা বাঁদিক ঢুকে যাব। নেক্সট লেফট, বাঁদিকে বাঁদিকে। এখনো একই অবস্থা আছে রাস্তাটা। এবার আমরা NH-27কে মাথায় রেখে তলে ঢুকে গেলাম। চলো হোটেলে চলে এসেছি। না না, গিয়ে বুকিং করবো। আমি ভিতরে দাঁড়াই, আমার ওই যে ফোন করছে, সুইচ অফ দেখাচ্ছে। চলো এবার দেখি কখন আসবে লোকজন। আমরা 14 ঘন্টা রাইড করে এসে পৌঁছালাম ময়নাগুড়ি আশিয়ানা হোটেল। তো হোটেলটা আমি এর আগের বার ভুটান রাইডের সময় ছিলাম, বেশ ভালোই লেগেছে। তো আমরা কি করেছি, 2টো রুম নিয়েছি 2000 টাকা করে। আর এক্সট্রা বেড নিতে পারতাম, তো জায়গাও খুব একটা, মানে জায়গা আছে কিন্তু আমাদের দরকার টয়লেট 2টো। আর রেট এখানে 2000 টাকা পার রুম, কিন্তু সঙ্গে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। যেহেতু আমরা আজকে চেক ইন করেছি, কিন্তু ব্রেকফাস্টটা আজকে আর পাওয়া যাবে না, তো আমরা পয়সা দিয়ে খেয়ে নেবো। কালকে সকালবেলা ব্রেকফাস্টটা এখান থেকে করেই বেরোবো। তো চলো রুমটা তোমাদের দেখিয়ে দিই। এই একটা রুম, ডবল বেড আছে, এসি আছে, টয়লেট ফয়লেট সব ঠিক একই মাপে, 2টো রুমই, একটু ডিজাইনটা আলাদা। টিভি আছে, বড় একটা মিরর আছে, জানলা খুললে সামনে রাস্তাটা দেখা যাচ্ছে। ওটাতে 27, কিন্তু একটু ঘুরে আসতে হয় আমাদের। 202 আর 203। এটা হচ্ছে আরেকটা রুম। গ্লাস দিয়েছে, চায়ের কাপ দিয়েছে, চায়ের সরঞ্জামও আছে, চা করে খাওয়া যাবে। সব লাগেজ রাখার জন্য জায়গাও আছে। এখানে একটা কাভার আছে মোটামুটি। আর টয়লেট হচ্ছে এই যে এরকম টয়লেট, কোমোট আছে, মোটামুটি চলে যাবে রাইডারদের জন্য। গিজারও আছে, স্নান করার একটা ছোট্ট জায়গা। এই যে আমরা খেতে এসেছি এখানে, এসি কটেজ, ব্যবস্থাপনা বিশাল ব্যাপার। এখানে অর্ডার নেবে, আবার এখান থেকেই সব দিয়ে যাবে। তো ব্রেকফাস্টে কি আসছে দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের ব্রেকফাস্ট, পুরি সবজি, 2টো ডিম সিদ্ধ জিন্দালের জন্য, আর আমাদের অমলেট। চলো এবার খাই। সকালে বেশ ভালো হয়েছে।
এখন যদি 5 দিন বাসি খাবার দিত তাও আমাদের কাছে অমৃত। এখন খেয়ে এত ঘুম নিতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে এখান থেকে খুব সকাল সকালই বেরিয়ে যাব, কারণ আমাদের যতটা আসামের যতটা এগিয়ে যাওয়া যায় দিরাংয়ের দিকে ততটা আমাদের সুবিধা হবে। মানে দিরাং কালকে যাব না, আসামের যে কোনো একটা স্পটে থেকে যাব, তারপরের দিন আমরা দিরাং যাব। কোনো কারণে যদি ব্লগটা ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো কি ভালো লাগছে কি খারাপ লাগছে। চলো টাটা, বাই বাই ফ্রম ময়নাগুড়ি আশিয়ানা হোটেল। টাটা।